একটু ফরিদ ভাইয়ের কাছে আবারও আসি। এই আলোচনাটা দুজনেরই দরকার আছে, যেহেতু রাশেদ হায়দার ভাই আলোচনাটা তুলেছেন, এটাকে আরেকটু ইলাস্ট্রেট করা দরকার আছে। না তুললে অবশ্য আলোচনা অন্যদিকে আমি নিয়ে যাইতাম, কিন্তু এখন এই আলোচনাটা দরকার। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, যেটা ওই সূত্রগুলোর তথ্য রাশেদ হায়দার ভাইয়ের কাছে ছিল বা আছে বিধায় তিনি কথাগুলো তুলেছেন। তো আমরাও বিভিন্ন সূত্র থেকে কিছু তথ্য পাই, জানা যায়। সেটা হচ্ছে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পর তার নিরাপত্তা বিষয়ে আলোচনা হচ্ছে, যা মিডিয়ার সামনে গোপন রাখা হচ্ছে, যেটা রাশেদ হায়দার ভাইয়ের আলোচনায় কিন্তু ইঙ্গিত আছে। আরো অনেকেই এ নিয়ে আলোচনা করেছেন। সার্জিও গোরের সফরের পর দ্রুতই কি পট পরিবর্তন হচ্ছে, কানেক্টিভিটি আছে? শেখ ফরিদ ভাই, আপনার কি মনে হয় বিষয়টার গোড়াটা কি ওখানে? আর না হলে বিদ্যুৎ গতিতে ঘটনাগুলো ঘটে চলেছে একের পর এক। আমি শুরুতেই বলেছিলাম যে ভারত এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পর্ক ভালো হবে, পুনরায় তাদের সম্পর্ক পুনঃস্থাপন হবে। তো আপনি যেটা বললেন আমেরিকার রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সে দায়িত্বপ্রাপ্ত, তিনি আসার পরে আপনি ঠিকই বলেছেন যে বিদ্যুৎ গতিতেই, বিজলির গতিতেই চলছে এবং চলতে থাকবে। আর রাশেদ ভাই যেটা বললেন যে নিরাপত্তার ব্যাপার, শুনেন, খুঁটির জোরে পাঠা কোদে। আমাকে একবার দিনের বেলা গান পয়েন্ট, মানে একেবারে আমাকে গান পয়েন্টে রেখেছিল দিনের বেলা। আমি বলেছিলাম তুমি গুলি করতে পারবা না। কেন? আমি বললাম তোমার এই যে বন্দুক দিয়েছে তারা আমি চিনি, আর তুমি যার কথাই চলো তারাও আমি চিনি, এবং তিনি তোমার কতটুকু দায়িত্ব দিছে তাও আমি জানি, তাই তুমি আমার কিছু করতে পারবে না। প্রকাশ্য দিবালোকে আমাদের এলাকায় এটা ঘটেছিল, এবং আমাদের এলাকার কাউন্সিলর সেখানে আমরা দেখেছি। তখন আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব সরে পালায় চলে গেছিল, শুধু একজন এসেছিল, আমার বন্ধুর ছোট ভাই দৌড়ে এসেছিল দূর থেকে। কেউ আসে নাই ভয়, কিন্তু আমি জানতাম গুলি করতে পারবে না, কারণ খুঁটির জোরে পাঠা খোদে এবং গুলি করতে পারে নাই। তো এই যে আমার ভাবির পোলারা যত লাফালাফি করতেছে, আমেরিকা যখন সরে যাবে, যেটা হায়দার ভাই তার বক্তব্য শুরুতে বলেছে এবং শেষেও বলেছে যে সেফ হোম ছিল এবং তাদের প্রশ্রয়দাতা কারা, এদের পৃষ্ঠপোষককে, এই কুকুরগুলো পালে কে? পালে আমেরিকা। তো আমেরিকা যখন পিছ থেকে সরে যাবে, আমরা তো বয়স তো কম হয় না, কত গুন্ডা পান্ডা দেখলাম, কত রাজনৈতিক পান্ডা দেখলাম, কত বড় বড় ছোট মেজো বড় সেজো নেতা পাতি নেতা আপনার অলিতে গলিতে একটা টপ টপ বটম দেখেছি। তো কেউ কোনো দিনই, দু চারটা ব্যতিক্রম থাকে, এছাড়া কেউ খোঁটার জোর ছাড়া চলতে পারে না। মস্তান বলেন, রাজনৈতিক নেতা বলেন, খোঁটার জোর ছাড়া চলতে পারে না। তো এই ভাবির পোলারা তো কোনো নেতা এর মধ্যেই পড়ে না, গুন্ডার মধ্যেই পড়ে না। এই আমার ভাবির পোলারা না গুন্ডা না নেতা, কোনোটাই না। এরা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে। এদের ভায়োলেন্স করার একটা লাইসেন্স দেওয়া হয়েছিল, সে ভায়োলেন্স সৃষ্টি করে সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় আমেরিকার প্রযোজনা এরা এগুলো করেছে। তো যখন প্রযোজক সাহেব থাকবে না, তখন পরিচালকও থাকবে না। যখন প্রযোজক পরিচালক নাই, তো ওই নটনটি মানে অভিনেতা অভিনেত্রী কাউকে আপনি খুঁজে পাবেন না। একটা যাত্রা মনে করেন যে আনারকলি যাত্রা মঞ্চস্থ হচ্ছে একটা মঞ্চে, সেখানে একজন প্রডিউসার আছে, সেখানে একজন পরিচালক আছে, প্রমোটর আছে, সেইখানে আয়োজক আছে। তো যদি প্রডিউসারই না থাকে, পরে তো একটাও থাকে না। তো প্রডিউসার যখন বলে দেবে তোমরা সরে যাও, যেহেতু আন্দোলনের সময় তাদের জন্য সেফ হোম ছিল, এখনো তাদের আরো সেফ হোম না, এবার সেফ ল্যান্ডে নিয়ে চলে যাবে। যারা তাদের গোলামি করেছে, হয়তো বলতে পারে যে শেখ হাসিনা ঢুকবে, কিন্তু জুলাই সন্ত্রাসীদের যারা মাস্টার মাইন্ড, তাদেরকে সেফ হোমে যেতে দিতে হবে। আওয়ামী লীগ হয়তো মেনে নিতে পারে গোপনে, ঠিক আছে তোমরা চলে যাও, কিন্তু আমি আসার আগে চলে যেতে হবে, এই সুযোগ নিতে পারে। এছাড়া আর ভাবির পোলাদের কিছু করার নাই। কারণ আমেরিকা যখন চলে যাবে, তখন আপনি ওয়াকার সাহেবকে খুঁজে পাবেন না। আমেরিকা যখন এদের থেকে পিছু টান দিবে, তখন তারেক রহমান এদের পৃষ্ঠপোষকতা দেবে না। আর বাংলাদেশ আওয়ামী লীগ তো ছোট দল নয়। বাংলাদেশ আওয়ামী লীগ যত চাপাবাজি যে যাই বলুক না কেন, বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে বড় দলের একটি এশিয়া মহাদেশের। ছাত্রলীগ আরো বড় ছাত্র সংগঠন। তো ভাবির পোলা তো এদের প্রতিদ্বন্দ্বী নয়। এদের প্রতিদ্বন্দ্বী কে? সেনাবাহিনী। এদের প্রতিদ্বন্দ্বী কে? বিএনপি। ইভেন জামাতও এদের সামনে কোলাবে না। ছাত্রলীগ, যুবলীগ যখন তাদের পারফরমেন্স দেখাবে রাস্তায় ময়দানে,
তখন একমাত্র সেনাবাহিনী আর বিএনপি ছাড়া তাদের সামনে টিকতে পারবে না। তো আপনি যত যাই বলেন, এখানে আলোচনা হচ্ছে নিরাপত্তার কথা বলতেছেন। শেখ হাসিনা যখন ঢুকবে তখন যারা তার নিরাপত্তাহীনতা নিয়ে চিন্তা করতেছে তারা নিরাপদ থাকবে কিনা সেটা দেখেন। শেখ হাসিনা যখন আসবে, শেখ হাসিনা তো এত কাঁচা মানুষ না, তো এত কাঁচা রাজনীতি করে না। তো তিনি যখন ঢুকবেন তখন কি ডাস্টবিন শ্রমিক দেশে থাকবে? তিনি যখন ঢুকবেন আমার ভাবির পোলারা কি দেশে থাকবে? তিনি যখন ঢুকবেন জামাতেরা সে আবার ওয়াজ মাহফিল শুরু করবে, আবার বঙ্গবন্ধুর বন্দনা। আমরা কি ট্রাক্টর মনোয়া নাকি তারেক জানোয়ারের নামে তারে দেখি নাই যে কি সুন্দর বঙ্গবন্ধুর বন্দনা করেছে? আমরা কি আমির হারামজাদাকে দেখি নাই কিভাবে শেখ হাসিনা বন্দনা করেছে? সে কি বলে নাই যে তার বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করতো? আবার সেই তারা ওয়াজ মাহফিলের সুরটা পাল্টে ফেলবে, আর কিছুই না। কারণ খুঁটির জোরে পাঠাবো দে, ওই ইসলামী ব্যাংকের টাকা যতদিন আছে ততদিনে ফালাফালি করবে। তারা গ্রাউন্ডে যে বললেন যে 5-7 হাজার লোকের চাকরিহীনতা নিয়ে আলোচনা করে দিয়েছে বিএনপি। আগামীতে কি হবে? আগামীতে আস্তে আস্তে বিএনপি ঢুকবে ইসলামী ব্যাংকগুলোতে, সো কল্ড ইসলামী ব্যাংকে। তারপর একদিন আওয়ামী লীগ আসবে। এদের অর্থনৈতিক মেরুদণ্ডই আসল। জামাতের, আমি আবারও বলি, জামাতের কোনো কর্মী, জামাতের কোনো সমর্থক নাই। জামাত যারা করে তারা মাফিয়ার মতো, সবাই তারা কর্মী। তারা একটা একটার সাথে, এটা কোনো রাজনৈতিক দল না। এটা আমি বলি নাই, বিএনপির মহাসচিব বলেছিল জামাত রাজনৈতিক দল না। এটা বলার জন্য হাইরে আমার গালি দিছে জামাতের লোক, এমনকি আওয়ামী লীগের লোকের সমালোচনা করেছে, এমনকি বিএনপিরও গালি দিয়েছে। কিন্তু এই কথাটা বলেছিলেন বিএনপির প্রয়াত ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার, বিএনপির মহাসচিব। তিনি বলেছিলেন জামাত কোন রাজনৈতিক দল না। 1993 সালে তিনি এই কথাটা বলেছিলেন, আমি নিজের গানে শুনেছিলাম। তিনি বলেছেন জামাত আবার কিসের রাজনৈতিক দল? জামাত হচ্ছে একটা মাফিয়া চক্র। মাফিয়া চক্রদের মাফিয়াগিরি বন্ধ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আপনি দেখবেন, খুব শীঘ্রই দেখবেন এরা ঠান্ডা হয়ে যাবে। কারণ এরা বলেছে কি যুক্তরাষ্ট্র তাদের পরীক্ষিত বন্ধু। তাদের যুক্তরাষ্ট্র তাদের পরীক্ষিত বন্ধু 71 ছিল, এখনো থাকবে জানি। যুক্তরাষ্ট্র যখন সরে যাবে তারা কি করবে? এত রাজনৈতিক ভিত্তি নাই। আওয়ামী লীগ নির্যাতিত হোক, নিপীড়িত হোক, এরা ঘুরে দাঁড়াবে। এরা কি ঘুরে দাঁড়াতে পারবে? আমার ভাবির পোলাদের আপনি কোনোদিন আর খুঁজে পাবেন এই সরকারে, এই পট পরিবর্তনের পর আমার ভাবির পোলাদের কোনোদিন হারিকেন লাগাই খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না, আপনি পাবেন না। আর যারা ওই যে নিরাপত্তার ব্যাপারটা, বাংলাদেশ সেনাবাহিনী এই ঝুঁকি নিবে না। শেখ হাসিনার কোনো দুর্ঘটনা ঘটুক, এটা বাংলাদেশ সেনাবাহিনী ঝুঁকি নিবে না, দায় নিতে হবে। রইল বাকি মৌলবাদী শক্তি তুরস্ক এবং পাকিস্তান মিলে একটা ঘটনা ঘটাইতে চাইবে। কিন্তু শেখ হাসিনা যেদিন ঢুকবে এই মৌলবাদী শক্তি ঠান্ডা হয়ে যাবে, একেবারেই ঠান্ডা হয়ে যাবে। কারণ আওয়ামী লীগের তৃণমূলের নেতারা, কর্মীরা এখন বুঝে ফেলেছে তাদের শত্রু কে। তারা বুঝে ফেলেছে যে মোল্লা আর মিলিটারি আওয়ামী লীগের বন্ধু না, মুক্তিযুদ্ধের পক্ষে না। এটা তারা এখন পরিষ্কার। যদিও এর মধ্যে কিছু লোক পরিবর্তন, কিছু সাইদি লীগ আছে, সেটার বিষয় আলাদা। কিন্তু আওয়ামী লীগের একটা বৃহত্তর অংশ বুঝে ফেলেছে এরা কিছুই করতে পারবে না শেখ হাসিনা। কারণ আমেরিকা না থাকলে এরা সব জিরো। আমেরিকা যখন থাকবে না তখন এরা জিরো হয়ে যাবে। জিরো না, -29 চলে যাবে, বরফের যুগে চলে যাবে। এদের আপনি খুঁজে পাবেন না। এগুলো বললেই হবে। আপনার কি মনে হয় নাহিদ এই 6 জন এমপি যে আছে, কালকে যদি, আমি বারবার বলেছি, আপনারা অনেকেই বলেন যে না জামাত হচ্ছে বিএনপির আসল শক্তি, না, এখনো দিন শেষে জামাত বিএনপি তার ভরসা। কালকে যখন জামাতিদের আওয়ামী লীগ আসার পরে ছাত্রলীগ এদের ধরবে, এরা যা করেছে তা করবে, সবগুলোকে বিএনপিতে যোগ দিবে। এদের শেষ আশ্রয়স্থল, পৃষ্ঠপোষক বিএনপি। যদি আমার সাথে এই কথার সাথে আওয়ামী লীগের অনেকে দ্বিমত পোষণ করবে, দিন শেষে এদের আশ্রয় প্রশ্রয়। আমি বলেছি তো, কালকে শুধু বিএনপি বলবে যে জামাতকে 3 তালাক 5 তালাক দিলাম, আপনি জামাতকে হারিকেন দিয়ে খুঁজে পাবেন না। হারিকেন দিয়ে খুঁজে পাবেন না, আপনি একজনেরও খুঁজে পাবেন না। যদিও কেউ যারা জামাত করতে পারে না লজ্জায় তারাই বিএনপি করে, মানসিকভাবে অনেক মিল আছে, কোনো সন্দেহ নাই, এটাই একমত যে তারাও মুক্তিযুদ্ধ বিরোধী, এরাও মুক্তিযুদ্ধ বিরোধী, ঠিক আছে। কিন্তু আদতে জামাতের পৃষ্ঠপোষক দিন শেষে বিএনপি। আপনি বলেন, আপনি দেখবেন যত জামাতের নেতা আছে সবগুলোর আত্মীয় স্বজন বিএনপি। আপনি যান প্রত্যেকটা জামাতের আত্মীয় স্বজন দেখেন, সবগুলো, মানে 80% জামাতের আত্মীয় স্বজন বিএনপি করে, আর 20% হয়তো আওয়ামী লীগের সাথে আছে। ঢাকা থেকে দিল্লির লাস্ট ফ্লাইটে দীনেশ ত্রিবেদী দিল্লি গেছেন আজকে। জি জি, রাশেদ হায়দার ভাই, আমাদের কত ঘন ঘন আমেরিকার ভাই, রাষ্ট্রদূত আসা যাওয়া করতেছে। ফরিদ ভাই একদম লেটেস্ট, সেটা হচ্ছে জি ভাইয়া, তার আগে এমন ঘটনা ঘটেছে। হ্যাঁ, এখন আমাদের ভারতীয় হাই কমিশনার যিনি, তিনি প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর আবারও দিল্লিতে চলে গিয়েছিলেন। জি,
শোনেন, গত কদিন আগেও তো সেম ঘটনা ঘটেছিল, মনে আছে? হ্যাঁ বলে শুনেন, আমি বললাম তো ভারত ফরিদ ভাই একটু বলি, মানে ঘটনাগুলোর গতি, এটাকে কি গতি বলে? ওই যে হাই স্পিড একটা ট্রেন আছে না, চায়না করছে না, বুলেট ট্রেন, বুলেট ট্রেন, মনে হচ্ছে ঘটনাগুলো বুলেট ট্রেনের মতো ঘটে চলেছে। জি, এবং ঘটবে, আরো ঘটবে। শুধু তাই না, আমি বললাম তো আচ্ছা। আমেরিকার সাথে যখন ভারতের বোঝাপড়া হয়ে যাবে, এই মৌলবাদী শক্তিগুলো এমনি নিস্তেজ হয়ে দেখবেন, এরা তখন আমেরিকার বিরুদ্ধে বয়ান শুরু করবে। এই মৌলবীরা জামাত এখন বলছে না জোর, ফরিদ ভাই কোথাও কি একটা চেঞ্জ মনে হচ্ছে কিনা, যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আগের অবস্থান থেকে কিছুটা সরে গেছে? প্রথম দিকে তারা যেমন কঠোর ছিল, গত 3 মাসে তাদের সেই অবস্থান কিন্তু আগের জায়গায় আছে বলে মনে হয় না। এই যে একজন একটা কমেন্ট করেছে, একটু দেখি। ভারত বারবার যখন সম্পর্ক এগিয়ে নিতে চায়, তাতে সরকার মনে করে ভারতকে দুর্বল মনে করে, এই বলতে চাচ্ছেন আর কি। মানে আমাদের মিডিয়া এই খবরগুলো এমন ভাবে প্রচার করতেছে, মনে হচ্ছে যে ভারতের হাই কমিশনার কিংবা ভারতের ওই যে কি রয়ের প্রধান পরাগ জৈন, এরা আসতেছে বাংলাদেশের সরকারের পা ধরার জন্য, যে ভাই তোরা ছাড়া আমাদের আর কোনো রক্ষা নাই, তোদের পায়ে ধরি, তোরা আর আমাদেরকে বিপদে ফেলাইস না ভাই, তোদের পায়ে ধরি। অনেকটা এইরকম আমাদের মিডিয়ার হেডলাইন গুলো আপনি দেখেন, হেডলাইন আপনি দেখলেই বুঝবেন যে মনে হচ্ছে যে ওরা আসছে আমাদের পা ধরতে। এই দেশের মিডিয়ার ভাবখানা এরকমই। শুনেন, লিল্লাঘর মৌলবী আর রাজনীতির যারা বুঝে না, তারা তো এগুলো বলবেই, কিন্তু কোথায় কি হচ্ছে ওটা তো আমরা বুঝতেছি, কোথাকার পানি কোথায় যাচ্ছে তাও আমরা জানতেছি, দেখতেছি। এরা এখন পাকিস্তানের আসিফ মনিরকে যখন হোয়াইট হাউসের ডাইকে নিয়ে চা খাওয়ায়, তখন তো পাকিস্তানের হায় হায় মুই কি হনু রে, কিন্তু এরা যে কামলা খাটাবে এটা তো আর জানে না। তো এরা তো এটা বুঝে না কোন ফাঁদে ফেলতেছে, এই বোধ শক্তি তো তাদের নাই, এদের কূটনৈতিক জ্ঞান তো তাদের নাই, তাই তারা এরকম মনে করে। এরা এগুলো মনে করতেই থাকবে। তো ওই যে বললাম ভারত নিরীহ প্রতিবেশী, তো ভারত সরাসরি কোনো আক্রমণে যায় না, এর জন্য মানে কিছু কিছু কুকুরকে মাঝে মাঝে মুগুর মারতে হয়, ভারত তো তা করে না, এই সুযোগটা তারা নিয়ে নেয়। কিন্তু এটাই ভারতের পলিসি। ভারত বাংলাদেশ সম্পর্কে তার পলিসিটা এরকমই যে সে ধীরে সুস্থে আগাবে, এবং সে আগাচ্ছে এবং সুফল পাচ্ছে। আপনি দেখেন, যে ভারতের নাম নেওয়া যায় না, সকাল বিকাল ভারত দখল করে, সকালে গিয়ে 7 সিস্টারে নাস্তা করতে চায়, বিকেলে গিয়ে দিল্লিতে ডিনার খাইতে চায়, সেই লোকগুলো এখন ভারতের লোকজন আসতেছে যাইতেছে, তাদের ডিজেল ছাড়া চলে না। এই দেশের মানুষের তো লজ্জা নাই, এদের কূটনৈতিক জ্ঞানও তো নাই। এরা মনে করবে যে তলে পরে যদি সিমটি মারছি তো জিতে গেছি, কয়দিন পরে বুঝতে পারবে। আর ভারতেরও এই ব্যাপারে কিছুটা সমালোচনা করা যেতে পারে। শক্তি কখনো কখনো দেখাইতে হয়, যেটা চাণক্য নীতিতেই আছে। শক্তি যদি আপনি প্রদর্শন না করেন, আপনি বিপদে পড়বেন এক সময়, কারণ মূর্খের শক্তি অনেক সময় ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত করে ফেলে। আপনি যদি আপনার বাড়িতে থাকা, ঘরে থাকা ইঁদুরদের গুরুত্ব না দেন, আপনার বাতটা ভেঙে ফেলতে পারে, ছোট্ট একটা গর্ত করে দিলে আপনি বিপদে পড়বেন। মাঝে মধ্যে কি ওই যে মানে কেসকি কল রাখতে হয় ইঁদুর ধরার জন্য। তো ভারত এই দিকে আমার মনে হয় তারা কিছু কিছু ভুল এখানে করে ফেলেছে, এই সুযোগটা দেওয়ার জন্য তারা এই কথাগুলো বলে। কারণ এই সুযোগ দেওয়ার কারণেই তো রিক্সাওয়ালা বলে ভারত দখল করবে, এগুলো বলার জন্যই তো রিটায়ার্ড আর্মি অফিসার রাস্তাতে হাঁটতে হাঁটতে উষ্টাকায় পরে আর বলে 4 দিনে 7 সিস্টার দখল করবে। যদিও ভারত এটা নিয়ে হাসাহাসি করে, এরা যখন এগুলো দখল করার কথা বলে ভারত কিন্তু হাসাহাসি করে, যথেষ্ট হাসাহাসি করে। কিন্তু ভারত হাসাহাসি করলে হবে কি, এরা তো সিরিয়াসলি নিয়েছে। এদেশে মাদ্রাসার মৌলবী একজন দেখলাম, সে বলল যে বাংলাদেশের 1 কোটি মৌলবী নাকি গিয়ে ভারত দখল করে ফেলবে। ঠিক আছে, দখল করে ফেলবে বলে ফেলেছে। তো এদের শক্তি মাঝে মাঝে ভারতকে শক্তি প্রদর্শন করা উচিত। ভারত না, পৃথিবীর যে কোনো দেশ তার শক্তি যদি প্রদর্শন না করে, যেটা আমি আর এক উদাহরণ দিয়েছি যে সোভিয়েত ইউনিয়ন তার শক্তি প্রদর্শন করে না বলেই তাদের 10 কোটি লোক মারা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। 7 কোটি থেকে 10 কোটি মানুষ মারা গেছে, কারণ জার্মানি মনে করেছিল সোভিয়েত ইউনিয়নের শক্তি নাই, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ছাড় দিতে 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 এত বেশি দিয়ে ফেলেছিল, যার জন্য তার এই যুদ্ধে অনেক মানুষ মারা গেছে। নাহলে জার্মান
টিকতেই পারতো না সোভিয়েত ইউনিয়নের সাথে। কারণ কি, কোনোদিন আক্রমণই করতো না। আমি হিস্ট্রি গবেষণা করে দেখেছি, জার্মান যদি জানতো যে সোভিয়েত ইউনিয়ন এত শক্তিশালী, জীবনও আক্রমণ করতো না, সে যাইতো না, সে পরাজিত হইতো না। কিন্তু ওই যে প্রদর্শন না করার কারণে সোভিয়েত ইউনিয়ন পরিণতি হয়েছে। আবার সোভিয়েত ইউনিয়ন আরো বিভিন্ন জায়গায় নিজেরাই তাদের শক্তি প্রদর্শন করে না বলেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। শক্তি মাঝে মাঝে প্রদর্শন করতে হবে। কারণ এই জন্য চাইনিজ একটা প্রবাদ আছে যে তোমার যদি বিষও না থাকে ফনা তুলতে হবে, যেটা বাংলাদেশের মানুষজন করে। তার কিন্তু বিষ নাই, সে ধরা সাপ, কিন্তু সে ফনা তুলে ভয় দেখায়। ভয় দেখানো মাঝে মাঝে কাজে খাটে। এটাও একেবারে তারা যে আস্কারা পেয়েছে, আস্কারার কারণে এটা করবে, এটা ভারতের আস্কারাতে হয়েছে। বাংলাদেশের পত্রিকা, বাংলাদেশের লোকজন এটা মনে করে এই কারণে, কারণ ভারত তার শক্তিকে প্রকাশ করে না এবং টাইট দেয় না, এর জন্য সমস্যা হচ্ছে। এবং এটা ভারতের জন্য বুমেরাং হয়ে যেতে পারে, কোনো এক সময় ক্ষতি হইতে পারে ভারতের জন্য। তারপরেও ভারত যেহেতু চাণক্য নীতি, তাদের তো সুনির্দিষ্ট নীতি রয়েছে, তারা ধীরে ধীরে আগাচ্ছে তাদের নীতি। হয়তো আমি এটা ভাবলাম তারা হয়তো অন্য প্ল্যান করে রেখেছে, অন্যভাবে তারা এগোবে। তবে ভারতের উচিত শক্তি প্রদর্শন করা মাঝে মধ্যে। জি, ধন্যবাদ। জি, ফরিদ ভাই, আপনি তো অনুপস্থিত ছিলেন অনেকদিন, এই কারণে অনেক দর্শক খুবই উৎকণ্ঠা এবং তারা অনেকেই আপনাকে শুভেচ্ছা জানিয়েছে, খোঁজ খবর জানতে চেয়েছে আপনার কি শরীরের কি অবস্থা, এবং আপনার জন্য আশীর্বাদ দোয়া করেছে অনেকে। একজনের একটা কমেন্ট আমি দেখাই, অনেকগুলো কমেন্ট তো কয়েকশো আছে এরকম কমেন্ট, যেটা এতগুলো তো দেখানো যায় না। ফরিদ ভাই, আপনার জন্য অনেকদিন অপেক্ষা করেছিলাম, আপনার সুস্বাস্থ্য কামনা করি। জি, ধন্যবাদ আপনাদের। কয়েকশো দর্শকদের যারা আমার শুভকামনা করতেছেন, সুস্থ কামনা করতেছেন, তাদের অসংখ্য অসংখ্য মনে আন্তরিক ভাবে তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। জি, আমরা লাইভটা আজ আর দীর্ঘায়িত করব না। অনেক দর্শক আজ লাইভটা দেখেছেন, কমেন্ট করেছেন, লাইক দিয়েছেন, শেয়ার করেছেন, অনেক নেতিবাচক কমেন্টও অনেকে করেছেন। বলার স্বাধীনতা আছে, কমেন্ট করুন, আপনার মত দিন। আপনার মতামত পেলেই আপনার সম্পর্কে আমাদের ধারণা পেতে সুবিধা, বা অন্যরা আপনার সম্পর্কে ধারণা পেতে সুবিধা। ফরিদ ভাই এবং রাশেদ হায়দার ভাই সময় দিয়েছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। এবং যেসব দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের প্রতি অনেক প্রীতি ও ভালোবাসা। দর্শক, দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।